কি, আমি কোথায় এসে পড়লাম? আর আমি এমন পদ্ম ফুল হলাম কি করে? ফুলি, বোন আমার, কোথায় গেলি আমাকে ছেড়ে? জানিস ফুলি, উত্তর পাড়ের যে পুকুরটা আছে না, সেখানে অনেক পদ্ম ফুল ফুটেছে। তাই না কি আপু? হ্যাঁ রে, তাই তো আজ আমরা বান্ধবীরা মিলে ঠিক করেছি গোসলের আগে সেখানে পদ্ম ফুল তুলতে যাব। না না, তুই কি করে যাবি? তুই তো ভালো করে সাঁতারটাও পারিস না। বারে, পারি না কে বলেছে? যেটুকুনি পারি ওতেই হবে। ও আপু, আমাকে নিয়ে চলো না। ফুলি যখন পদ্ম ফুল তুলতে যাওয়ার বায়না করছিল, তখনই ফুলির মা রাহেলা সেখানে এসে বলল, কি হয়েছে রে? এত ক্যাচর ম্যাচর কিসের? আর এই যে ময়না, তোকে না কতগুলো বাসন মাজতে বলেছিলাম, সেই সব কাজ হয়েছে নাকি এখানে বসে শুধু গল্প করাই হচ্ছে? না না মা, আমার সব কাজ হয়ে গেছে। হয়ে গেলেই ভালো। এবার বল তো, কি নিয়ে এত কথা চলছে? ও মা, দেখো না, আপুকে কত করে বলছি, অথচ পদ্ম ফুল তুলতে আমাকে কিছুতেই নিয়ে যাচ্ছে না। পদ্ম ফুল? কিসের পদ্ম ফুল? কি রে ময়না, আমার ফুলি কি বলছে এসব? না মানে মা, আসলে উত্তরের পুকুর পাড়ে অনেক পদ্ম ফুল ফুটেছে, তাই আমরা ভাবছিলাম আজ সেখানে পদ্ম ফুল তুলতে যাব। কি, কাজ ফাঁকি দিয়ে পদ্ম ফুল তুলতে যাওয়া? আর সাথে আমার মেয়েটাকেও নিবি? না না মা, আমি সব কাজ সেরে তবেই যাব। আমিও যাব মা। না মা, ওর সাথে তোমাকে যেতে হবে না। পুকুরের পানি অনেক নোংরা। না না না, আমি যাবই যাব। নিজে তো মরবেই, আমার মেয়েটাকেও সাথে নিয়ে মরবে। হ্যাঁ রে ময়না, তোর মা তো সেই কবেই মরে গেছে, আমাকেও কি শান্তি দিবি না? এমন কেন বলছো মা? শোন, আমি তোর মা না, সৎ মা। আর হ্যাঁ, তোকেও যেতে হবে না পুকুরে, তাহলে ফুলিও আর বায়না করবে না। বলছিলাম কি মা, বোন যখন বায়না করছে যাক না আমার সাথে, আমি ওর খেয়াল রাখবো, ওর কিচ্ছু হবে না। ইয়ে, কি মজা! ও মা, যেতে দাও না গো। ধুর, আর পারি না, তোদের যা ইচ্ছে তাই কর। তবে হ্যাঁ ময়না, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোকে আস্ত রাখবো না, এই আমি বলে রাখলাম। রাহেলা একথা বলে রান্নাঘরে চলে গেল। দুপুর হতে না হতেই ফুলিকে সঙ্গে করে ময়না পুকুরে পৌঁছে গেল। ও বাবা, কত পদ্ম ফুল! আমার যে কি আনন্দ হচ্ছে! একি রে ময়না, ফুলিকে সঙ্গে করে নিয়ে এসেছিস কেন? ও তো অনেক ছোট। ছোট তো কি হয়েছে, মজা কি শুধু তোমরাই করবে? না মানে, তুই যদি পুকুরে ডুবে যাস তাহলে কি হবে? আরে ধুর, আমি তো আছি, ওর কিচ্ছু হবে না। কি মজা, কি মজা! চলো আপু, এবার আমরা পানিতে নেমে পড়ি। আহা ফুলি, অত জোরে জোরে সাঁতার কাটিস না, তুই তো হাঁপিয়ে যাবি। দেখো দেখো আপু, ওই পদ্মটা কত সুন্দর! হ্যাঁ রে ফুলি, তবে ওই পদ্মটা অনেক দূরে, তুই কিন্তু যাস না। আশেপাশে যেসব ফুল আছে সেগুলোই তোল। ময়না একথা বলে সাঁতার কেটে অন্যদিকে চলে গেল। আর তখনই ফুলি মনে মনে বলল, আমি সাঁতার পারি না তাই না? আজ তোমাদের দেখিয়ে দেব আমি কত ভালো সাঁতার পারি। ওই পদ্মটাই আমি তুলে আনবো। এসব ভেবে ফুলি জোরে জোরে সাঁতার কেটে দূরের পদ্মটার দিকে চলে গেল। এই তো চলে এসেছি। ইস, কি সুন্দর ফুল! মনে হচ্ছে এটাই পুকুরের সবচেয়ে বড় ফুল। এই বলে ফুলি যখনই ফুলটা স্পর্শ করলো, সাথে সাথে পুকুরে তলিয়ে গেল আর ফুলটাও অদৃশ্য হয়ে গেল। হায় হায়, আমার বোনটা কোথায় গেল? কি আশ্চর্য, ও তো একটু আগেই এখানে ছিল। হায় হায়, ও ডুবে গেল না তো? খবরদার, এসব অলক্ষণে কথা একদম বলবি না। আমি থাকতে ওর কিচ্ছু হবে না। তোরা সবাই মিলে চারপাশটা ভালো করে খুঁজে দেখ। ময়না ও অন্য সবাই ফুলিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ওদিকে ফুলি পদ্মফুল হয়ে পৌঁছে গেল পুকুরের তলদেশে। এ কি, আমি কোথায় এসে পড়লাম? আর আমি এমন পদ্ম ফুল হলাম কি করে? ভয় পেও না ফুলি, এ এক আশ্চর্য অভিশাপ। সেই অভিশাপের কারণেই আজ তুমি এখানে। অভিশাপ? কি সেই অভিশাপ? তাহলে শোনো, বহু বছর আগে এই গ্রামে ছিল এক অপরূপ সুন্দরী রাজকন্যা।
তার রূপ নিয়েছিল তার অনেক অহংকার। তারপর তারপর কি হলো? তারপর একদিন এই জল দিঘিতে সে তার দাসীদের নিয়ে ঘুরতে এলো, আর তখনই এক দাসী পুকুরে ভেসে থাকা পদ্মফুলের প্রশংসা করতেই রাজকন্যা ভীষণ রেগে গেল। রাগে ক্রোধে সে দাসীকে ধাক্কা মেরে ফেলে দিল এই পুকুরে। হায় হায়, তারপর দাসীটার কি হলো? দাসী যেহেতু সাঁতার পারত না, তাই সে সেখানেই ডুবে মরল। কিন্তু এই দৃশ্য দেখে পুকুরে ভেসে থাকা পদ্মফুলের খুব মায়া হলো। আহারে, মায়া তো হওয়ারই কথা। আর ওই নিষ্ঠুর রাজকন্যার কি হলো? পদ্মফুল রেগে গিয়ে রাজকন্যাকে অভিশাপ দিল, আর তাই সাথে সাথে রাজকন্যাও পুকুরে ভেসে থাকা পদ্মফুল হয়ে গেল। আর তখন থেকে আজও সেই পদ্মফুলটি জীবিত আছে। আর তাই আজও যখন কোনো মেয়ে সেই পদ্মফুল স্পর্শ করে, তখন সেও পদ্মফুলের রূপ নেয়। তার মানে আমি সেই পদ্ম ফুলে স্পর্শ করেছি? হ্যাঁ ফুলি, তাই আজ থেকেই তুমি এই পুকুরে পদ্ম হয়েই থাকবে। জলপরীর কথা শুনে ফুলি কাঁদতে লাগলো। হায় হায়, তাহলে আমি আর কখনো আমার মা বাবার বোনের কাছে যেতে পারবো না? বলো না জলপরি। ফুলি জলপরীকে জিজ্ঞেস করতেই জলপরীর ফুলিকে দেখে খুব মায়া হলো। অন্যদিকে সারাদিন খুঁজেও ময়না ও তার বান্ধবীরা ফুলিকে কোথাও খুঁজে পেল না। হায় হায় রে ফুলি বোন আমার, তুই কোথায় চলে গেলি? সত্যি, এবার তো সৎমা জানতে পারলে তো তোকে শেষই করে দেবে। ঠিক বলেছিস, এমনিতেই উনি ময়নাকে সহ্যই করতে পারেন না, তার উপরে এ কথা জানতে পারলে তো। তোরা এসব কেন বলছিস? আমি তো মায়ের কথা ভাবছি না, আমি ভাবছি ফুলির কথা। আল্লাহ গো, তুমি আমার বোনকে ফিরিয়ে দাও। ময়না বাড়ি ফিরে তার বাবা ও মাকে সবটা খুলে বলতেই রাহিলা ময়নাকে মারতে লাঠি নিয়ে এগিয়ে এলো। আজ আমি তোকে শেষ করে দেব। অল্প বয়সে মাকে খেয়েছিস, এবার আমার মেয়েটাকেও খেলি। আরে আরে আহা, করছো কি? মেয়েটা তো মরে যাবে। ও, তুমি শুধু ওর কথাই ভাবছো, আর আমার মেয়েটা যে চলে গেল সেই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? আহা, এসব তুমি কি বলছো? ফুলি তো আমারও মেয়ে। না না না, ও শুধু আমার মেয়ে। আর শোন ময়না, যতক্ষণ না তুই আমার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনবি, ততক্ষণ এই বাড়িতে তোরও কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা। কিন্তু মা, আমি কোথায় যাব? এসব বলো না রাহেলা, ফুলিকে তো পাচ্ছি না, আর তুমি কিনা ময়নাকেও তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, দিচ্ছি। ও হিংসে করে আমার মেয়েকে হারিয়েছে, আমি জানি। তাই এই বাড়িতে ওরও কোনো জায়গা নেই। আর ও যদি এই বাড়িতে থাকে, তাহলে আমিই বেরিয়ে যাব। না না মা, তুমি কোথায় যাবে? সেই অল্প বয়সে মাকে হারিয়েছি, তুমি যেও না মা, আমি যাচ্ছি। এই বলে ময়না বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদিকে ফুলি কাঁদতে কাঁদতে জলপরীকে বলল, বলো না জলপরি, আমি কি আর কখনো মানুষ হতে পারবো না? কেঁদো না ফুলি, মানুষ হওয়ার একটা রাস্তা আছে, তবে সেটা অনেক কঠিন। বলো আমাকে, যতই কঠিন হোক আমি চেষ্টা করব। তাহলে শোনো, রাজকন্যার অভিশাপের পর থেকেই সেই পদ্মফুল আজও রাগে ক্রোধে মানুষদের সহ্য করতে পারে না। যদি কোনো মানুষ তার সামনে গিয়ে তাকে বোঝাতে সক্ষম হয়, তাহলেই একমাত্র সে তার অভিশাপ তুলে নেবে। কিন্তু মনে রেখো, আজ অবধি যারা তার কাছে এই ইচ্ছে নিয়ে গেছে, তারা কিন্তু আর কখনোই ফিরে আসতে পারেনি। তার মানে সবাই শেষ হয়ে গেছে? হ্যাঁ ফুলি, আর এই জন্যই এখন আর কেউ সাহস করে না। এবার তুমিই বলো, তুমি যাবে পদ্মফুলের কাছে, নাকি আজীবন পদ্ম হয়ে কাটিয়ে দেবে এই পুকুরের তলদেশে? জলপরীর কথা শুনে ফুলি কাঁদতে কাঁদতে বলল, না না, আমি শেষ হতে চাই না। তার চেয়ে আমি পদ্ম হয়ে আজীবন এখানেই কাটিয়ে দিতে চাই। ফুলি বোন আমার, কোথায় গেলি আমাকে ছেড়ে? মা মারা যাওয়ার পর তুই তো আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতিস, তুইও আমাকে ছেড়ে চলে গেলি। ময়না পুকুর ধারে বসে কাঁদছিল, আর তখনই সেই শব্দে পুকুরের তলদেশে পদ্ম হয়ে শুয়ে থাকা ফুলির ঘুম ভেঙে গেল। আরে, এটা তো মনে হচ্ছে আমার আপুর গলা। না না, একবার ওপরে উঠে দেখি, আপু নিশ্চয়ই আমাকে না পেয়ে খুব কাঁদছে।
ফুলি পদ্মফুল হয়ে সাঁতরে সাঁতরে পুকুর ধারে উঠে এলো আর ময়নাকে কাঁদতে দেখে জোরে জোরে বলল, কেঁদো না বড় আপু, কেঁদো না। আমি যে আর কখনো তোমাদের কাছে ফিরতে পারবো না। এ কি ফুলির গলা না? ফুলি কোথায়, কোথায় তুই? বোন আমার, উত্তর দে। ময়না ফুলির গলা শুনতে পাচ্ছে দেখে ফুলি অবাক হয়ে বলল, আরে আপু, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ রে ফুলি, কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? এই দেখো আপু, তোমার সামনের পদ্মটাই আমি। ফুলির কথা শুনে অবাক হয়ে ময়না বলল, হায় হায়, এ কি করে সম্ভব? তুই পদ্মফুল হলি কি করে? সে অনেক কথা আপু, আমি যে আর কখনোই মানুষ হতে পারবো না। না না, এসব বলিস না বোন, তোকে না নিয়ে আমি যে আর কোথাও যাব না। এমন কথা বলো না আপু, আমি না ফিরতে পারলেও তুমি বাবা মায়ের কাছে ফিরে যাও। ফুলির কথা শুনে ময়না যখনই তার দিকে এগিয়ে তাকে স্পর্শ করতে গেল, ফুলি কিছুটা সরে গিয়ে বলল, না না আপু, তুমি আমাকে স্পর্শ করো না, তাহলে তুমিও যে পদ্ম হয়ে যাবে। হলে হবে, তোকে রেখে আমি যেহেতু বাড়ি ফিরবো না, তাই তোর সাথে পদ্ম হয়ে থাকাই ভালো। এই বলে ময়না যখনই পদ্মরূপী ফুলিকে স্পর্শ করলো, সাথে সাথে সেও একটা পদ্ম ফুলের রূপ নিয়ে পুকুরের তলদেশে পৌঁছে গেল। তুমি কি করলে আপু? না না, এটা মোটেও ঠিক হয়নি। এবার যে তুমিও এখানে সারা জীবনের জন্য থেকে যাবে। বারবার একই কথা কেন বলছিস? পদ্মফুল থেকে মানুষ হওয়ার কি কোনো রাস্তাই নেই? এরপর ফুলি এক এক করে ময়নাকে সব খুলে বলল। এবার তুমি বলো আপু, এত কিছু জানার পরও কে যাবে ওই পদ্ম ফুলের কাছে? আমি যাব, তোকে বাঁচাতে আমি যে হাসতে হাসতে মৃত্যুও বরণ করে নিতে পারি। না না আপু, এত কিছু জানার পরও আমি কিছুতেই তোমাকে ওই পদ্ম ফুলের কাছে যেতে দেব না। পাগলি বোন আমার, এত ভয় পাস না। আমাকে এবার জলপরীর কাছে নিয়ে চল, একমাত্র সেই পারবে আমাকে পদ্ম ফুলের ঠিকানা দিতে। এরপর ফুলি ময়নাকে জলপরীর কাছে নিয়ে যায়। কিন্তু ময়না, তুমি কি সত্যি পদ্ম ফুলের কাছে যেতে চাও? হ্যাঁ জলপরি, দয়া করে আমাকে তুমি পদ্ম ফুলের ঠিকানা দাও। বেশ, তাহলে শোনো। সন্ধ্যায় পদ্মফুল বিশ্রাম করে, আর এই সময় একমাত্র সে তার জল প্রাসাদে থাকে। তাই তোমাকে আর ফুলিকে তখনই যেতে হবে। কোথায় সেই জলপ্রাসাদ? এখান থেকে সোজা দক্ষিণে গেলেই তোমরা একটা জলপ্রপাত পাবে। সেখান থেকে কিছুটা বামে গেলেই দেখতে পাবে একটা ছোট্ট পাহাড়। তার কোল ঘেঁষেই আছে সেই জলপ্রাসাদ। তবে মনে রেখো, পদ্মফুলের রাগ কিন্তু খুবই ভয়ানক। ধন্যবাদ জলপরি, এবার আমি আসি। আমিও যাব তোমার সঙ্গে। না বোন, একবার বায়না করে তুই যেই ভুলটা করেছিস, আজ সেটা শুধরানোর সময়। না আপু, আমি কিছুতেই তোমাকে একা ছাড়বো না। যেতে হলে আমাকে সঙ্গে করেই যেতে হবে। সত্যি, তোর জেদের কাছে আমি বারবার হেরে যাই। চল তাহলে। এই বলে ময়না ফুলিকে সঙ্গে করে রওনা হয় জলপ্রাসাদের উদ্দেশ্যে। অবশেষে তারা পৌঁছে যায় সে। ওই দেখো আপু, ওইটাই সেই জলপরীর বলা জলপ্রাসাদ। কি সুন্দর, তাই না? হ্যাঁ রে বোন, সন্ধ্যা হয়ে গেছে। দেরি না করে এবার আমাদের ভেতরে যেতে হবে। কে কে এই অসময়ে আমার জলপ্রাসাদে প্রবেশ করেছে? কার এত বড় সাহস? ক্ষমা করবেন পদ্মফুল, আমরা বিনা অনুমতিতে আপনার বিশ্রাম কক্ষে প্রবেশ করেছি। করেই যখন ফেলেছিস তোরা, জানিস এর শাস্তি কত ভয়ানক হতে পারে? একে তো মানুষ থেকে পদ্ম হয়েছিস, এবার কি এই জীবনটাও হারাতে চাস? ক্ষমা করবেন পদ্মফুল, বহুকাল আগে শুনেছি এক রাজকন্যার অহংকারের কারণে আপনি তাকে অভিশাপ দিয়েছিলেন। তবে দয়া করে বলবেন কি, এতে আমাদের কি অপরাধ? কি কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? ভুল কি প্রশ্ন করেছি? বহুকাল আগে কেউ দোষ করেছে, আর তার কারণে আজও আপনি মানুষদের জীবন দুর্বিষহ করে তুলছেন। এটা কি তাহলে আপনারও অপরাধ নয়? ময়নার প্রশ্নে পদ্মফুল খুব রেগে গেল আর বলল,
সামান্য মানুষ হয়ে তুই আমাকে প্রশ্ন করিস? আমার যা ইচ্ছে আমি তাই করব। মানুষ মাত্রই অহংকারী, তাই তাদের সবার শাস্তি হওয়া দরকার। এই আপনি ভুল কথা বললেন। এই যে আমার এতটুকুনি বোন, তার কি অপরাধ বলতে পারেন? বেশ তো, আপনার যা ইচ্ছে আপনি আমাকে শাস্তি দিন, তবুও দয়া করে আমার বোনকে আবারও মানুষ করে দিন। না না আপু, এ তুমি কি বলছো? আমি যদি ফিরে যাই তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। তোদের দুই বোনের খুব মিল দেখছি। বেশ, আমি তোর কথা রাখতে পারি, তবে একটাই শর্ত আমার। তোর বোনের সামনে এক এক করে তোর সব পাপড়ি ছিঁড়ে ফেলতে হবে, তাহলে তুই তোর বোনের সামনেই চিরতরে শেষ হয়ে যাবি। আর তখনই আমি তোর বোনকে আবারও মানুষ করে ছেড়ে দেবো। বেশ, আমি তাতেই রাজি। এই বলে ময়না এক এক করে তার পাপড়ি ছিঁড়তে লাগলো, আর সেখান থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়তে লাগলো। এ তুমি কি করছো আপু? থামো থামো বলছি। না রে বোন, তোকে বাঁচাতে আমি সব করতে পারি। ময়নাকে আর ফুলিকে দেখে পদ্ম ফুলের খুব মায়া হলো। সে তার নিজের ভুল বুঝতে পারলো। সত্যি, আজ তোরা আমার চোখ খুলে দিয়েছিস। ঠিকই তো, সেই কবে রাজকন্যার ভুলের মাসুল আজও মানুষেরা গুনছে। সত্যি, তোদের দুই বোনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। তাই আজ আমি আমার সব অভিশাপ তুলে নিচ্ছি। আজ থেকে কেউ আর মানুষ থেকে পদ্ম হবে না। একথা বলার সাথে সাথেই ফুলি ও ময়না আবারও মানুষ রূপ ধারণ করলো। ধন্যবাদ পদ্মফুল। হ্যাঁ পদ্মফুল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চলো আপু, এবার আমরা ফিরে যাই। ময়নার ফুলি পুকুর পাড়ে উঠে এলো, এরপর বাড়িতে ফিরে গেল। এই তো আমার ফুলি। মারে, তুই কোথায় ছিলি মা? মা ময়না, তুইও ফিরে এসেছিস মা? আমি তোকে কত খুঁজেছি। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি, তবে সবই সম্ভব হয়েছে আপুর জন্য। এরপর ফুলি এক এক করে সবাইকে সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে রাহিলা নিজের ভুল বুঝতে পেরে ময়নাকে বলল, মা ময়না, আমাকে তুই ক্ষমা করে দে মা। না বুঝে আমি তোর উপরে অনেক অত্যাচার করেছি, কিন্তু আর না, আজ থেকে ফুলির মতন তুইও আমার মেয়ে। মা, আয় মা, আমার বুকে আয়। এই বলে রাহিলাকে ময়না জড়িয়ে ধরল, আর এভাবেই তারা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।